আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, সিজন 2, পর্ব 11। লেখনীতে ফারজানা মনি। প্রতিদিনের ন্যায় সকালের আকাশে আজ রক্তিম সূর্যটা উঠেছে। তেজও আছে প্রতিদিনের মতোই, কিন্তু প্রতিদিনের মতো খানবাড়ির মানুষের মনে শান্তি নেই। সকালে স্নিগ্ধতা নেই, নেই কোনো নাস্তা খাওয়া বা অফিসে যাওয়ার তাড়া। আজ অতি ভয়ঙ্কর একটা সকালের সাক্ষী হলো খান পরিবার। কিছুক্ষণ আগে মেঘকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা নার্স বারবার চেষ্টা করছে মেঘের শরীর থেকে এক সিরিজ ব্লাড নিয়ে টেস্ট করার জন্য, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। ব্লাড নেওয়ার জন্য নার্স শরীরে কোনো সঠিক শিরা খুঁজে পাচ্ছে না। এদিকে ব্লাড টেস্ট করে ব্লাড দেওয়া অতি জরুরি। ইতিমধ্যেই খান পরিবার ডক্টরের পরামর্শ অনুযায়ী 7 প্যাক রক্তের যোগান দিয়েছে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। এতক্ষণে মেঘের পেটে ব্যথা শুরু হয়েছে। মেয়েটা ব্যথায় কুঁকড়ে আছে, ঝাপসা চোখে কিছুই দেখতে পাচ্ছে না। তাও তার বন্ধ দু চোখ ব্যর্থ চেষ্টা করছে আবিরকে খোঁজার। চোখ বন্ধ করে বারবার একটা কথাই বলছে, আমার আবির ভাইকে এনে দাও কেউ। মিটিং চলছে গত 1 ঘন্টা ধরে। 15 জন ডক্টরের একটা টিম কাজ করছে মেঘের সমস্যা নিয়ে। হালিমা খান বারবার অজ্ঞান হচ্ছে। মোজাম্মেল খান ও আলী আহমেদ খান স্তব্ধ হয়ে এক জায়গায় বসে আছে। মালিহা খান ও মিম হালিমা খানকে সামলাতে ব্যস্ত। গতকাল বন্যা ও আকলিমা খান খানবাড়িতে ফিরে গিয়েছিল। সকাল হতে না হতেই বন্যা ফোন দিয়ে মিমকে জানিয়েছে তারা ডিরেক্ট ঢাকা হসপিটালে আসছে। মাহমুদা খান ও জান্নাত কিছুক্ষণ আগেই এসেছে। 305 নম্বর কেবিনের পেশেন্টের বাড়ির লোক কে আছেন? ডক্টরের কণ্ঠ শুনে সবাই সামনের দিকে তাকালো। আরিফ, মাহমুদা খান ও ইকবাল খান দ্রুত ডক্টরের সামনে এগিয়ে গেল। আরিফ: ডক্টর, আমরা আছি। ডক্টর: আপনি কি হন পেশেন্টের? আরিফ: ভাই। ডক্টর: পেশেন্টের হাজবেন্ড কই? আরিফ: উনি আপাতত শহরের বাইরে আছে। কি হয়েছে প্লিজ আমাকে বলুন। ওনার অবর্তমানে আমরাই পেশেন্টের গার্ডিয়ান। এখানে পেশেন্টের বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, ভাই, চাচা, চাচি সবাই আছে। ডক্টর: সরি মিস্টার, পেশেন্টের হাজবেন্ডকে আমাদের লাগবে। আরিফ: কেন ডক্টর, কোনো গুরুতর সমস্যা? প্লিজ আমাদেরকে বলুন। ডক্টর: ঠিক আছে, আপনারা যে কোনো 2 জন আমার কেবিনে আসুন। ডক্টরের পিছু পিছু আরিফ ও ইকবাল খান কেবিনে ঢুকলো। ডক্টর: বসুন। আরিফ ও ইকবাল খান চেয়ার টেনে বসলো। ডক্টর: দেখুন মিস্টার, পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় সিজার করা অতি জরুরি। তাছাড়া পেশেন্টের পেটে টুইন বেবি, যার কারণে পেশেন্টের শারীরিক ঝুঁকি অনেক বেশি। আরিফ ও ইকবাল খান অবাক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকালো। মেঘের সকল রিপোর্ট আবিরের কাছেই থাকে। মেঘের টুইন বেবির কথা বাড়ির কেউই জানতো না। হয়তো আবির কোনো কারণে কাউকে কিছু জানায়নি। পেশেন্টের হাজবেন্ডকে খবর দিন। পেশেন্টের ব্লিডিং কমানোর জন্য জয়েরও একটা অপারেশন অতি গুরুত্বপূর্ণ, যে অপারেশন কারণে পেশেন্ট পরবর্তীতে আর কখনো বাচ্চা নিতে পারবে না। পেশেন্টের হাজবেন্ডের অনুমতি থাকলে আমরা পেশেন্টকে সিজার ও জরায়ের অপারেশন একসাথেই করব কিছুক্ষণের মধ্যে। ডক্টরের কথা শুনে ইকবাল খানের ধ্যান ভাঙল। বলল, ডক্টর, জরায়ের অপারেশনটা কি না করলে হয় না? ডক্টর অনেক নিষ্ঠুরভাবে উত্তর দিলেন, যদি আপনাদের মেয়েই বেঁচে না থাকে তাহলে পরবর্তীতে বাচ্চা কিভাবে নিবে? জরায়ুর এই অপারেশনটা না করলে পেশেন্টকে বাঁচানো হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন পছন্দ আপনাদের। ইকবাল খান: ঠিক আছে, আমি বাহিরে পেশেন্টের আরও গার্ডিয়ান আছে, তাদের সাথে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। ডক্টর: জরায়ুর এই অপারেশনটার ক্ষেত্রে অন্য কারো মতামত গ্রহণযোগ্য নয়। এখানে হাজব্যান্ডের স্বাক্ষর অবশ্যই লাগবে। আপনারা পেশেন্টের হাজব্যান্ডকে দ্রুত আনার ব্যবস্থা করুন। হঠাৎই বাহিরে কারো অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আরিফ আর ইকবাল খান ছুটে গেল বাহিরে। দেখল রাসেল আর রাকিব আবিরকে জড়িয়ে ধরে আছে আর বারবার বলছে শান্ত হতে। আবির তানভীরের কলার ধরে আছে। আবিরের মুখে একটাই শব্দ, আমার মেঘের এই অবস্থা, তুই আমাকে আগে বলিসনি কেন? আমাকে কেন মিথ্যা সান্ত্বনা দিয়ে হসপিটালে আটকে রেখেছিলি? তানভীর বারবার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আবির তা শুনতে নারাজ। আরিফ ও ইকবাল খান এগিয়ে গেল আবিরের দিকে। তানভীর: ভাইয়া, তুমি প্লিজ শান্ত হও, বনু সুস্থ হয়ে যাবে। তুমি এত অশান্ত হলে আল্লাহ না করুক তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে। তানভীরের কথা শুনে আবিরের মেজাজ যেন আরো তুঙ্গে চড়ে গেল। শক্ত হাতে থাবা দিল তানভীরের গলায়। পরিবারের সবার কথায় আবির শান্ত হলো, ছুটে যেতে চাইল মেঘের কাছে। আরিফ আবিরের হাত ঝাপটে ধরে বলল, ভাইয়া, ভাবির কাছে তুমি পরে যেও, আগে আমাদের সাথে চলো।
আরিফের কথা শুনে আবির অবাক দৃষ্টিতে তাকালো। আরিফ আবিরের চাহনি বুঝতে পেরে আবারও বলল, ভাবির ইমার্জেন্সি সিজার করা লাগবে, সেখানে কিছু ফর্মালিটি আছে যা তোমাকে ছাড়া অসম্ভব। আরিফের কথা শুনে আবির প্রশ্ন করল, কি হয়েছে আমার মেঘের? আরিফ আর ইকবাল খান আবিরকে কোনো কিছু না লুকিয়ে সবটাই খুলে জানালো। অতঃপর ইকবাল খান প্রশ্ন করল, আবির, তুই কি জানতি তোদের যে টুইন বেবি হবে? আবির, জি, কয়েকদিন আগে জেনেছি, কিন্তু মেঘকে জানায়নি। আবির ইকবাল খানের উদ্দেশ্যে আবারও বলল, কাকামণি, আমাদের মনে হয় এখন মেঘের চিকিৎসার ব্যবস্থা আগে করা উচিত। ইকবাল খান, তাড়াতাড়ি চল, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আবির ছুটে গেল সকল ফর্মালিটি পূরণ করতে। প্রায় ২০ মিনিট পর, মেঘ, এই মেঘ। আবিরের কণ্ঠ শুনতে পেয়ে মেঘ ঝাপসা চোখে বারবার তাকানোর চেষ্টা করছে, কিন্তু আফসোস, যা কিছুতেই সম্ভব হচ্ছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এসেছেন আহিয়ার আব্বু? আবির মেঘের এক হাতটা চেপে ধরে বলল, আমি এসেছি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা নার্স এসে মেঘকে ওটিতে নেয়ার প্রস্তুতি নিতে নিতে আবিরের উদ্দেশ্যে বলল, এখন পেশেন্টকে ওটিতে নিতে হবে, প্লিজ ওনার হাতটা ছাড়ুন। কিন্তু আবির ছাড়ল না, জানালো ওটিতে নেওয়ার আগ পর্যন্ত ও মেঘের সাথেই থাকতে চায়। নার্স বাধ্য হয়ে মেঘকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া শুরু করলো। আবির মেঘের এক হাত ধরে মেঘের সাথে যাচ্ছে। মেঘ, আহিয়ার আব্বু, আমার যদি কিছু হয়ও, আপনি আমার আহিয়াকে দেখবেন, ওর কিছু হতে দিবেন না। আবির, আমার কাউকে দরকার নেই, আমার শুধু তুমি থাকলেই চলবে। একবার তুমি ফিরে এসো সুস্থ হয়ে, আমাদের কোনো ছেলে মেয়ের প্রয়োজন নেই, আমরা দুজন দুজনের জন্য বাঁচব। মেঘ, না না আহিয়ার আব্বু, আপনি কথা দিন আমার আহিয়াকে দেখবেন। আর হ্যাঁ, আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি। বলেই মেঘ অঝরে কান্নায় ভেঙে পড়ল। মেঘের মুখে এসব কথা শুনে আবির পাগলের মতো মেঘকে ঝাপটে ধরল নিজের বুকে। আবির, আমি কিছু হতে দেব না তোমার, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় খুব ভালোবাসি আহিয়ার আম্মু, আবারও সুস্থ হয়ে ফিরে এসো শুধু আমার জন্য। মেঘকে জড়িয়ে ধরে আবিরের কান্না দেখে ডক্টর, নার্স সহ সকলে স্তব্ধ। ডক্টরের ইশারা পেতেই আরিফ আর ইকবাল খান আবিরকে টেনে দূরে সরালো, কিন্তু তাও মেঘের হাত থেকে আবিরের হাতটাকে কেউ সরাতে পারল না। যখন অপারেশন থিয়েটারের সামনে চলে আসলো, আবির বাধ্য হয়ে মেঘের হাত ছাড়ল। ধপাস করে বসে পড়ল অপারেশন থিয়েটারের বাইরে। আশেপাশের সবাই এক পাগল প্রেমিক অথবা এক পাগল স্বামী দেখায় ব্যস্ত। অনেকেই আবির আর মেঘের ভালোবাসা দেখে স্তব্ধ হয়ে গেছে। এক হাতে ব্যান্ডেজ, এক পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ নিয়ে হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে ফ্লোরে বসে আছে আবির। এতক্ষণে মাথার সাদা ব্যান্ডেজটাও ভিজে এসেছে রক্তে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছছে আবির। দুহাত ভিজে গেছে রক্তে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। মিস্টার আবির। দীর্ঘ 1 ঘন্টা পর ডক্টরের কণ্ঠ পেয়ে আবির মাথা তুলে তাকালো। তাড়াহুড়ো করে দাঁড়িয়ে প্রশ্ন করল, ডক্টর, আমার মেঘ কেমন আছে? ডক্টর হাসি মুখে উত্তর দিল, আপনি প্লিজ টেনশন করবেন না, সুখবর আছে। আবির, সুখবর? ডক্টর, জি, একটা অপারেশন সাকসেসফুল। আপনার মাশাল্লাহ 2টা ফুটফুটে সন্তান হয়েছে, একটা ছেলে এবং একটা মেয়ে। আবির খানিকটা মলিন মুখে প্রশ্ন করল, আর আমার মেঘ? ডক্টর এবার ঠোঁট প্রসারিত করে উত্তর দিল, পেশেন্ট ভালো আছে, আর তার দ্বিতীয় অপারেশন অর্থাৎ জরায়ের অপারেশন করার প্রয়োজন হয়নি। আপনারা চাইলে আবারও সন্তান নিতে পারবেন ইনশাল্লাহ। আবির এবার খুশিতে ডক্টরকে জড়িয়ে ধরল, তারপর হঠাৎ ছেড়ে দিয়ে বলল, সরি ডক্টর। ডক্টর, ইটস ওকে মিস্টার খান। আবির, আমার সন্তানেরা আর তাদের মা কোথায়? ডক্টর, পেশেন্ট নাও আউট অফ ডেঞ্জার, আর বেবিদের কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে দেওয়া হবে। বলেই ডক্টর হাসি মুখে চলে গেল। রাকিব, রাসেল, আরিফ ও তানভীর ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরল। সবাই আবিরকে অভিনন্দন জানাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর 2টা চাঁদের টুকরো এসে ধরা দিয়েছে খানবাড়িতে। গত 24 ঘন্টায় খানবাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছিল। আদির পর বহু বছর কেটে গেছে, এই বাড়িতে কোনো ছোট্ট বাবুর আগমন ঘটেনি। আজ মেঘ আবিরের সন্তানেরা সেই শূন্যতাকে পূর্ণতা দিয়েছে। আবির তো খুশিতে আলী আহমদ খানকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। আলী আহমদ খানও ছেলেকে সান্ত্বনা দিল। মালিয়া খান হালিমা খানকে জড়িয়ে ধরল। সাথে যোগ হলো আকলিমা খান, বন্যা, মিম, মাহমুদা খান ও জান্নাত। ভাইয়া! তানভীরের চিৎকার শুনে সকলে সেদিকে তাকালো।
ইকবাল খান, মোজাম্মেল খান ও আলী আহমেদ খান দৌড়ে ছুটে গেল আবিরের দিকে, কিন্তু ইতিমধ্যেই আবিরকে রাকিব ও রাসেল ধরে ফেলেছে। আসিফ ছুটে গেল ডক্টরকে ডাকতে। আবির অজ্ঞান হয়ে গেছে। হসপিটালের কয়েকটা ছেলে স্টাফ এসে আবিরকে ধরাধরি করে বেডে শুয়ে দিল। আসিফ তাড়াতাড়ি করে ডক্টর নিয়ে এসেছে। তানভীর, ডক্টর ভাইয়ার কি অবস্থা? ডক্টর আবিরের গতকাল থেকে আজ পর্যন্ত সকল রিপোর্ট চেক করতে করতে বলল, উনি অলরেডি আগে থেকেই অসুস্থ। ওনার মাথায় কিছু ইন্টারনাল ড্যামেজ হয়েছে। এই মুহূর্তে ওনার অনেক রেস্টের প্রয়োজন, কিন্তু উনি ওনার ওয়াইফের জন্য সকাল থেকে অতিরিক্ত টেনশন নিয়ে ছোটাছুটি করছে, যার ফলে পেশেন্টের একটা মাইনর প্যানিক অ্যাটাক ঘটেছে। ডক্টরের কথা শুনে সকলেই আটকে উঠল। ডক্টর সূক্ষ্ম চোখে সকলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে আশ্বাস দিয়ে বলল, আপনারা টেনশন করবেন না, পেশেন্টের যথাযথ ট্রিটমেন্ট করা হয়েছে। হয়তো ঘণ্টাখানেকের মধ্যে জ্ঞান ফিরে আসবে। পেশেন্টের জ্ঞান ফিরলে আপনারা কেউ এমন কিছু করবেন না বা বলবেন না যাতে ওনার আবারও টেনশন বাড়ে। ওনাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, পেশেন্টের কম হলেও আগামী 1 মাস রেস্টের প্রয়োজন। আশা করি আপনারা তা লক্ষ্য রাখবেন। আবিরের বিপদ কেটে গেছে শুনে সকলেই একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ রাকিব তানভীরের উদ্দেশ্যে বলল, তানভীর, আমরা আবিরের কাছে আছি, তুই তোর পরিবার নিয়ে মেঘের কাছে যা। একটু আগে একটা নার্স এসে জানিয়ে গেছে মেঘের জ্ঞান ফিরেছে। তানভীর, ঠিক আছে, তোমরা ভাইয়ার খেয়াল রেখো, আমরা যাচ্ছি। সন্ধ্যা 7টা। আবির পিটপিট করে চোখ খুলছে। হঠাৎ চাহনিতে চোখে সাদা বাল্বের আলোটা অসহ্যকর ঠেকছে। হঠাৎ কি ভেবে যেন তাড়াতাড়ি করে উঠে বসার চেষ্টা করলো। আবিরের জ্ঞান ফিরেছে দেখে রাকিব ও রাসেল ছুটে এসেছে। রাকিব, কিরে আবির, কিছু লাগবে? আবির মাথায় এক হাত চেপে ধরে রাকিবের দিকে তাকালো। মাথায় এখন ব্যথা নেই, কিন্তু কেমন যেন ঝিমঝিম করছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার মেয়ে কই? আমার ছেলে মেয়ে কই? রাসেল খানিকটা হেসে জবাব দিল, ওরা সবাই আছে, এমনকি সুস্থ আছে, তুই টেনশন করিস না। আবির ব্যাকুল কণ্ঠে বলল, আমাকে ওদের কাছে নিয়ে চল। আবিরের ব্যাকুলতা বুঝতে পেরে রাকিব বলল, ঠিক আছে, নিয়ে যাচ্ছি, তুই একটু শান্ত হ। মেঘের কেবিনে মালিহা খান ও হালিমা খান বসে আছে। মেঘকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে রেস্টের জন্য। একটু আগে একে একে সকলেই মেঘকে কেবিনে এসে দেখে গেছে। তানভীর, বন্যা, মিম ও আদি তো ছোট্ট বাবুসোনাদের ছাড়তেই চায়নি। মালিয়া খান ধমকে সবগুলোকে কেবিনের বাহিরে পাঠিয়েছে। বাবুরা এখন মেঘের পাশে ঘুমাচ্ছে। মেঘ, আবিরের কণ্ঠ শুনে মালিয়া খান ও হালিমা খান উঠে দাঁড়ালো। আবিরকে মেঘের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই বাইরে চলে গেল। আবির নিশ্চুপ ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গেল। চুপচাপ মেঘের পাশে একটা চেয়ার টেনে বসলো। 2 মিনিট স্তব্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে মেঘের কপালে একটা দীর্ঘ চুমু আঁকলো। তারপর মেঘের পাশ থেকে আস্তে আস্তে 2 বেবিকে একসাথে কোলে নিল। পাপ্পার স্পর্শ পেয়ে বাবু দুইটা স্পষ্টভাবে চোখ খুলে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বেবিদের কপালে চুমু দিয়ে আদর করল। আবিরের শব্দ পেয়ে মেঘ আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলে আবিরকে দেখে মেঘের মনটা প্রশান্তিতে ছেয়ে গেল। আস্তে আস্তে বলল, আহিয়ার আব্বু। আবির ছেলে মেয়েকে কোলে নিয়েই মেঘের বেডের পাশে এগিয়ে বসল। আবির, বলো আহিয়ার আম্মু। মেঘ, আমি ভেবেছিলাম আমি আপনাকে আর দেখতে পাবো না, হয়তো এই দেখাই শেষ দেখা। আবির হুট করেই মেঘের ঠোঁটে আঙুল চেপে ধরল। আবির, চুপ, এসব কথা আর না। আমাদের প্রেমের গল্প থেকে আলাদা হওয়ার পৃষ্ঠাটা আমি নিজ হাতে ছিঁড়ে দেব, তবুও তোমায় কখনো কোথাও যেতে দিব না। আর আজ এত খুশির দিনে এসব কথা তো হবেই না। দেখো আমাদের আহিয়া, কিন্তু আমাদের এই পুচু সোনাটার নাম কি দেওয়া যায় বলো তো? মেঘ, মেয়ের নাম তো আপনি আমাদের বিয়ের আগে রেখেছেন, এখন ছেলের নামটাও আপনি রাখেন। আবির, খানিকটা ভুল বলছো, তখনও আমাদের বিয়ে হয়েছিল, শুধু তুমি জানতে না। এখন ছেলের নাম তুমি রাখো। বর্ষার পানির মতো চারদিক যেন খুশিতে থই থই করছে। খান পরিবারের খুশির জোয়ার নেমেছে। দীর্ঘ একটা দম বন্ধকর পরিবেশের পর আবারও আলোর রোশনিতে আলোকিত হয়েছে খান পরিবারের সকল সদস্যদের মন। হসপিটাল থেকে আবিরের এখনও নাম কাটা হয়নি। তানভীর আর আলী আহমেদ খান ও হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আবিরকে মেঘের রুমে শিফট করেছে, কিন্তু আবিরের রেস্ট করার কোনো খবর নেই। সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে মেঘের সাথে খুনসুটিতে ব্যস্ত থাকে। আবিরের ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে আজ মাত্র 4 দিন। এর মধ্যেই ছেলে মেয়ের পক্ষ ভাগাভাগি শেষ। আবিরের একটাই দাবি, ওর মেয়ে আহিয়া ওর পক্ষে, কিন্তু মেঘ তা শুনতে বা মানতে নারাজ। মেঘ চায় ছেলে মেয়ে দুটোই মায়ের পক্ষে থাকুক।
ভাইয়া। তানভীরের কণ্ঠ শুনে মেঘ আবির দুজনেই সেদিকে তাকালো। আবির, ভেতরে আয়। তানভীর ভেতরে এসেই বেবিদের কাছে গেল। ছেলে বাবুটাকে কোলে নিয়ে পড়ল। আমার মামা কি করে? তাড়াতাড়ি বড় হয়ে যাও, তোমাকে কাঁধে জড়িয়ে পুরো এলাকা ঘুরবো। তানভীরের স্পর্শ পেয়েই হয়তো বেবিটা বুঝতে পেরেছে এটা তার পাপা না, তাই ঠোঁট বাঁকিয়ে কাঁদা শুরু করলো। তানভীর, এই যে মামা, কেঁদো না, চকলেট খাবে? তোমাকে আমি অনেক চকলেট এনে দিব, তারপরও কেঁদো না প্লিজ। তানভীরের কথা ও কর্মকাণ্ড দেখে মেঘ হাসতে হাসতে বেডে লুটোপুটি খাচ্ছে। বহু কষ্টে হাসি থামিয়ে পড়ল, ভাইয়া, আমার এইটুকু ছেলেকে তুমি চকলেট খাওয়াতে চাইছো? তানভীর, হুম, ওকে আমি অল্প বয়সে সব কিছু ট্রেনিং দেব। তানভীরের কথা শুনে আবির হঠাৎ ফুঁসে উঠে বলল, তাহলে তো হয়েছেই, আমার ছেলেটাকে অল্প বয়সে তোর মতো পাকা বানাস না ভাই, তাহলে আবার বোনের বান্ধবীর সাথে প্রেম করতে যাবে। আবিরের খোঁচা মারা কথা শুনে তানভীর টিটকনি কেটে বলল, ছি ভাইয়া, আমাকে কি তোমার এত কাঁচা ট্রেনার মনে হয়? আমি তো আমার ভাগিনাকে চাচাতো বোনের সাথে প্রেম করা শেখাবো। আবির অবাক কণ্ঠে উত্তর দিল, তাহলে তো আমার ছেলে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। তুই তো আমার ছেলের চাচা না হয়ে মামা হয়ে বসে আছিস। তানভীর, আমি তো তোমার ছেলের চাচা মামা কোনোটাই হতে ইন্টারেস্টেড না। আবির, তাহলে? তানভীর আবিরের দিকে তাকিয়ে এক চোখ মেরে জবাব দিল, শ্বশুর হব, শ্বশুর। ওকে আমার মেয়ের জামাই বানাবো, বুঝলা ভাইয়া? আবির ঠাট্টার কণ্ঠে উত্তর দিল, বললেই হলো, তোকে আমরা বিয়ায় জীবনেও বানাবো না। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন সম্বন্ধী ভাই। তানভীর হাসতে হাসতে বলে উঠল, আমার মেয়েকে তোমার ছেলের সাথে ভাগিয়ে দিব, পারলে তুমিও আটকে দেখিও বিয়াই মশাই। এদের কাণ্ড দেখে মেঘ ধমকে সুরে বলে উঠল, তোমরা প্লিজ একটু চুপ করবা, আমার মেয়েটা ঘুমিয়ে আছে, উঠে যাবে। আহিয়ার কথা শুনে আবির তানভীরের মাথায় চাটি মেরে বলল, ধুর শালা, কথা কম বল। আমার মেয়ে ঘুম থেকে উঠলে তোকে জীবনে মেয়ের বাপ হওয়ার সুযোগটাই আমি দিব না। তানভীর, আমি তোমার শালা না, সম্বন্ধী হই, সম্মান দিয়ে কথা বলো। আবির, আমি তো তোকে সম্মানের চূড়ায় নিয়ে যেতেই চাই, কিন্তু তুই তো আড়ালে দেখা করিস না। মেঘ বিরক্তিকর কণ্ঠে বলল, উফ, তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করবে? তারপর তানভীরের উদ্দেশ্যে আবার বলল, ভাইয়া, আমাদের রিলিজ কয়টায় দিবে? তানভীর এবার সিরিয়াস কণ্ঠে উত্তর দিল, সকল ফর্মালিটি শেষ, আর ঘণ্টাখানেক পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। খান পরিবারের সকল সদস্য তোদের আশায় পথ চেয়ে আছে। মেঘ, জানি তো, আমারও তাদের কাছে ফিরে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আবির, ইস, আমার জন্য তো কারো মনটা ব্যাকুল হয় না। মেঘ, আপনি কি কোনোভাবে নিজের পরিবারকে নিয়ে জেলাস ফিল করছেন? আবির, কই না তো, আমাকে ভালোবাসার জন্য আমার এখন মেয়ে আছে, বুঝলা? মেঘ আবিরের খুনসুটি দেখে তানভীর হাসি মুখে বিদায় নিয়ে বাইরে চলে গেল। এই ছেলে, তাড়াতাড়ি সাজানো শেষ কর, আমার নাতি নাতনিরা চলে আসবে। আলী আহমেদ খানের তাড়াহুড়ো শুনে ছেলেটি জবাব দিল, আঙ্কেল, আর কিছুক্ষণের মধ্যে সব সাজানো শেষ হয়ে যাবে। এদের দুইজনের কথার মাঝে উপস্থিত হলো মোজাম্মেল খান। বলল, কি হয়েছে ভাইজান? আলী আহমেদ খান জবাব দিল, আমার আবিরের ছেলে মেয়ে বাড়িতে আসার সময় হয়ে গেছে, কিন্তু ওদের এখনো বাড়ি সাজানো কমপ্লিট হয়নি। মোজাম্মেল খান, আরে ভাইজান, এত চাপ নিও না, ওদের বাড়ি ফেরার আগেই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান সকাল থেকেই রান্নাঘরে প্রচুর ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছে। বন্যাও সাথে সাথে সাহায্য করছে। আজ মাহমুদা খান ও জান্নাত আসার কথা, হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মিম আরিফকে বারবার বলছে আসার জন্য, কিন্তু আরিফ জানিয়েছে সে অন্য সময় আসবে। ঘর জুড়ে স্নিগ্ধ আলো, ফুলের মালা আর হালকা ইনস্ট্রুমেন্টাল সঙ্গীত। দরজার সামনে দাঁড়িয়ে আছে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সহ পরিবারের সকল সদস্য। প্রত্যেকের চোখে একরাশ উচ্ছ্বাস। হঠাৎ করেই দরজায় কলিং বেল বেজে ওঠে। মিম, এসেছে, ভাইয়ারা এসেছে। হালিমা খানের চোখ ভিজে গেছে জলে। বলল, আমার নাতি নাতনি এসেছে। মালিহা খান মেঘের ছেলেকে কোলে নিয়ে বললেন, আল্লাহ তাআলার রহমত নামিয়ে দিস ঘরে। আলী আহমেদ খান সামনে এগিয়ে গিয়ে আবিরের কোল থেকে নাতনিকে কোলে নিয়ে বললেন, আমার নাতনি কি কম নাকি? দেখেছো, ও এসেছে আর সারা ঘর আলোয় আলোয় ভরে গেছে। মা বাবার খুনসুটি দেখে আবির হাসল। ইকবাল খান হেসে হেসে বললেন, আবারও খান পরিবার আরও দুইজন নতুন উত্তরসূরি পেয়ে গেল। আজ শুক্রবার। বাড়ির বাগানে ছোট একটা মঞ্চ তৈরি করা হয়েছে।
যেখানে ছেলে ও মেয়েকে নিয়ে বসে আছে মেঘ ও আবির। আজ ওদের নামকরণ করা হবে। আত্মীয় স্বজনরা ও পাড়া প্রতিবেশী সবাই এসেছে আবিরের ছেলে মেয়েকে দেখতে। আদি একটা ছোট কবিতা পাঠ করে বাবুদের উদ্দেশ্যে। আলো হয়ে এলে তোমরা, খান ঘরে সুর বাজে, তোমাদের হাসিতে যেন খান পরিবারের নতুন দিন সাজে। তারপর মালিহা খান ছেলে বাবুকে একটা ছোট সোনার লকেট সহ চেন ও মেয়ে বাবুকে সোনার ছোট 2টা চুড়ি পরিয়ে দিল, যা খানবাড়ির ঐতিহ্যের প্রতীক। মালিহা খান গভীর আবেগী কণ্ঠে বাবুদের উদ্দেশ্যে বলল, একসময় এই চুড়ি ও চেন তোমাদের মা বাবা পড়েছিল, আর এখন থেকে এগুলো তোমাদের। একে একে সকলে এসে দোয়া করে গেল ও অনেক গিফট দিল। এখন নাম রাখার পালা। আবির মেয়ের নাম রাখলো মেহবুবা খান আহিয়া, আর মেঘ ছেলের নাম রাখলো মাহাদীপ খান আহিয়ান। তাছাড়া পরিবারের সকলেই ভিন্ন ভিন্ন নাম রাখলো। যেমন ছেলের নাম রাখলো ফারাজ, আয়ান, রাফি, আহিল, মাহির, মাহাতাব, আহির, মৃদুল, আয়ুষ, ইশরাক, মাহিল, আদিল, মাশরাফি, সাফওয়ান, মাহিদ, মেহরাব ইত্যাদি। আর মেয়ের নাম রাখলো আরিশা, জানাবির, আরিবা, আফরিন, মাহিরা, মেহেজাবিন, মুঞ্জা, মুবিনা, মাইশা, মাহফুজা ইত্যাদি। নামের এত বড় লিস্ট দেখে তানভীর মাথায় হাত রেখে বসে পড়ে বলল, আমার মাত্র একটা ভাগিনা ও একটা ভাগ্নি, ওদের এত নাম হলে তো ওরা নিজেরাই নিজের নাম ভুলে কনফিউজড হয়ে যাবে। ভাইয়া আর বনু যা নাম রেখেছে তাই থাকবে, কিন্তু আমি আমার ভবিষ্যৎ মেয়ে জামাইকে তাসফিন খান বলেই ডাকবো, যার অর্থ একজন সুশৃঙ্খল ও বুদ্ধিমান ব্যক্তি। আর আমার মেয়ের ভবিষ্যৎ একমাত্র ননদের নাম হবে তাসফিয়া খান, যার অর্থ বিশুদ্ধ, পবিত্রতা, পরিশুদ্ধতা ও সততা। বন্যা রেগে ফুঁসে উঠে বলল, এই আপনি না এইমাত্র বললেন ভাইয়া আর মেঘের নাম ছাড়া আর কারো নাম গ্রহণযোগ্য না, তাহলে আপনি কেন রেখেছেন? তানভীর দাঁত কেলিয়ে জবাব দিল, কারণ ওদের সাথে আমার ভবিষ্যৎ সম্পর্কটা অন্যরকম, চাইলে তুমিও রাখতে পারো, কারণ তুমি আর আমি একই তো বউ। তানভীরের কথা শুনে মিম আর আদি রাগে কটমট করছে। পরিস্থিতি ভয়ঙ্কর বুঝতে পেরে তানভীর ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। একদিন সন্ধ্যাবেলা আবির অফিস থেকে বাড়ি এসে দেখতে পেল ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে চকলেটের মোড়ক। আবিরকে দেখে মেঘ রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাগী কণ্ঠে বলল, আপনার ছেলে আবারও লুকিয়ে রাখা চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলেছে। 4 বছরের আহিয়ান আধো আধো কণ্ঠে বলল, আমি তো খাইনি পাপা, আহিয়া আমাকে জোল করে খাইয়েছে। আহিয়া আহিয়ানের থেকে কয়েক মিনিটের ছোট হলেও বেশ চালাক। সঙ্গে সঙ্গেই বলল, পাপা ভাইয়া মিথ্যা বলিছে, মিথ্যা, আমি তো বলে দিলাম খেও না, সেই জোল করে সব খেয়ে ফেলেছে। আবির মুচকি হেসে ছেলে মেয়েকে একসাথে কোলে নিয়ে সোফায় গিয়ে বসল। আহিয়ান ও আহিয়া সন্ধ্যায় সোফায় বসে আঁকাআঁকিতে ব্যস্ত। আবির একটু আগে রুমে গেছে ফ্রেশ হতে, এখন আর আগের মতো বাড়ি ফিরে ফ্রেশ হতে পারে না, এসে ছেলে মেয়ের সকল আবদার শুনতে ব্যস্ত থাকে। আহিয়া মায়ের একটা পুরনো ছবি নিয়ে আঁকার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। পারবেই বা কি করে? মাত্র 4 বছরের শিশু এত কঠিন ড্রয়িং কি করে করবি? তাই একটু আগেই মিমকে চকলেট দেওয়ার কথা বলে জোর করে এনে ড্রয়িংয়ে হেল্প করতে বসিয়ে রেখেছে। আহিয়ান বাবাকে এঁকেছে, একটা বিশাল স্যান্ডউইচ মুখে পুরে খাচ্ছে। মিম ওদের সাহায্য তো করেছে, কিন্তু জানে একটু পর এসবের জন্য ওর ওপর দিয়ে ঘূর্ণিঝড়, টর্নেডো, নার্গিস সব একসাথে যাবে। আবিরকে নিচে নামতে দেখেই আহিয়া দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো। আবির, কি হয়েছে মামনি? আহিয়া, পাপা এই দেখো মাম্মা।